ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, মার্কিন প্রতিনিধিও। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েক দেশে ফ্লাইট চালু। লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর হামলায় নিহত 15। আতঙ্কে দিন পার করছে বাস্তুচ্যুত লাখো মানুষ। ইউনিসেফের উদ্বেগ। গাজায় দখলদার বাহিনীর হামলায় 15 ফিলিস্তিনি নিহত। ফের আক্রমণের শিকার মসজিদ। আগ্রাসনের মাঝেই 2 দশক পর উপত্যকায় শুরু পৌর নির্বাচন। এবং যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের লাশ উদ্ধার। হত্যায় জড়িত সন্দেহে রুমমেট গ্রেফতার। নাহিদা বৃষ্টির খোঁজ না মিললেও বেঁচে নেই দাবি। অবশেষে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনায় আশার আলো। এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। আর শনিবার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। এদিকে সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েকটি দেশের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর জন্য পুরো প্রস্তুত থাকলেও অবরোধের জেরে রাজি হয়নি ইরান। তবে সব জল্পনা কল্পনা শেষে শনিবার শান্তি আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে তেহরানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ প্রতিনিধি দলের সদস্যরা। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমেই তেহরান তাদের অবস্থান জানাবে, যারা পরে তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে। সংলাপ ঘিরে এখনও কঠোর নিরাপত্তা বলয়ে ইসলামাবাদ। ইরান ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এই সফরে প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে প্রয়োজনে তাকে সেখানে পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান নতুন প্রস্তাব দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটন সরাসরি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে হুরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার হুরমুজে 2টি ট্যাঙ্কার জব্দ করার দাবি করে ছবি প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি, যেগুলো অনুমতি ছাড়া হুরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা। অন্যদিকে অবরোধ ভেঙে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় দেশটির পতাকাবাহী জাহাজ জব্দের দাবি করেছে মার্কিন বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতি শুরুর পর থেকে অন্তত 15 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিজবুল্লাহ। এই যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিয়েছে সংগঠনটি। আর এই পরিস্থিতিতে এখনও আতঙ্কে লেবাননবাসী। অন্যদিকে ইউনিসেফ বলছে বাস্তুচ্যুতদের বৈরুতে ফেরার জন্য শুধু যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। সংঘাতে একাধিক শান্তিরক্ষী প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলে থামেনি সংঘর্ষ। শুক্রবারও সীমান্ত জুড়ে গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর দাবি, গেল সপ্তাহে যুদ্ধবিরতি শুরুর পর থেকে অনেককে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। এই যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েলও বলছে নিরাপত্তা বজায় রাখতে বাফার জোন ধরে রাখা জরুরি। এ পরিস্থিতিতে লেবাননের সাধারণ মানুষের মাঝে এখনো আতঙ্ক কাজ করছে। ঘরবাড়ি ধ্বংস, হাসপাতাল অচল এবং নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অনেকেই ফিরতে পারছেন না নিজ ভূমিতে। ইউনিসেফ বলছে বাস্তুচ্যুতদের ঘরে ফেরার জন্য শুধু যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। সবাই বাড়ি ফিরতে চায়, কেউই আশ্রয় কেন্দ্রে থাকতে চায় না। কিন্তু যদি কারো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় অথবা অন্যরা দখল করে নেয়, কিংবা যেখানে একমাত্র হাসপাতালটিও আর কাজ করছে না, সেখানে যুদ্ধবিরতি থাকলেও ফিরে যাওয়া অত্যন্ত কঠিন। এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে শুধু অবকাঠামো নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক স্থিতি ও মানসিক স্বাস্থ্য। বহু শিশুর মৃত্যু হয়েছে, যা মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা আরো গভীর করেছে। প্রায় 11,000-এর বেশি শিশু ও তাদের অভিভাবকদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে পরিস্থিতি আরো জটিল করেছে জাতিসংঘ শান্তিরক্ষী নিহতের ঘটনা। ইন্দোনেশিয়ার সেনা নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে জাকার্তা। চলমান সংঘাতে এখন পর্যন্ত একাধিক শান্তিরক্ষীর প্রাণহানি ঘটেছে, যা আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলা অন্তত 12 জন নিহত হয়েছেন। পবিত্র জুমার দিনে গাজা সিটিতে মুসল্লিদের উপর বিমান হামলা চালায় দখলদাররা। আর এতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে
৭২,০০০ ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে 2 দশকেরও বেশি সময় পর গাজায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পৌর নির্বাচন। শনিবার সকাল থেকে পশ্চিম তীর ও গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল বালার বাসিন্দারা ভোটদান শুরু করেছে। প্রায় 15 লাখ ভোটার ভোট দিচ্ছেন। 2007 সালে হামাস ক্ষমতা নেওয়ার পর এই প্রথম ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। ভোট দেওয়ার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেখানকার বাসিন্দারা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের মালিকানা পর্যালোচনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমর্থন না দেওয়ায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ফাঁস হওয়া ইমেইলে জানা গেছে। তবে এই হুমকির কড়া জবাব দিয়ে ব্রিটেন বলছে ফকল্যান্ডের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়। অন্যদিকে এক ইমেইলে স্পেনের নেটো সদস্য স্থগিত করার প্রস্তাব দেওয়ার গুঞ্জন উঠেছে। তবে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। ইরান ইস্যুতে মিত্রদের পাশে না পাওয়ায় কঠোর অবস্থান নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি পেন্টাগনের একটি ইমেল ফাঁস হওয়ার পর উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে। ইমেলে দেখা যায় যুদ্ধের সহায়তা না করায় ন্যাটো মিত্রদের শাস্তির তালিকা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করা। পেন্টাগনের ইমেল অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সাম্রাজ্যবাদী দখলদারিত্বের প্রতি কূটনৈতিক সমর্থন প্রত্যাহারের কথা ভাবছে হোয়াইট হাউস। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটেনের শাসনাধীন হলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এর মালিকানা দাবি করে আসছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটিশ অবস্থান অপরিবর্তিত এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। অন্যদিকে একই ইমেলে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন প্রস্তাবের কথাও উঠে এসেছে। যদিও এই তথ্যকে গুরুত্ব দিতে নারাজ স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি বলেন, স্পেন কোনো অভ্যন্তরীণ ইমেল বা গুঞ্জনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানায় না। সানচেজ সাফ জানান, আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে গিয়ে স্পেন কোনো যুদ্ধে অংশ নেবে না। শিউলি রোসা, সময় সংবাদ। ভারতে তীব্র গরম থেকে বাঁচতে প্রযুক্তিভিত্তিক শীতলীকরণ জ্যাকেট ব্যবহার শুরু করেছে ট্রাফিক পুলিশ। ব্যাটারি চালিত ফ্যানযুক্ত নতুন প্রযুক্তিভিত্তিক এই জ্যাকেট শরীর ঠান্ডা রেখে কাজের স্বস্তি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ বলছে এটি ডিজাইন করা হয়েছে মূলত হিট স্ট্রোক ও অতিরিক্ত গরমজনিত ক্লান্তি কমাতে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন 40 ডিগ্রির উপরে ওঠা তাপমাত্রা দীর্ঘ সময়ের ডিউটি এখন কিছুটা সহজ করেছে এই শীতলীকরণ জ্যাকেট। 2025 সালে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের প্রায় 2/3 বাস করে 10টি দেশে। এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গত বছর বিশ্বের 47টি দেশ ও অঞ্চলে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল। উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে শিশু ও নারীদের মধ্যে।